আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মোখলেস দিল। ইমতিয়াজও দ্রুত বৈঠা হাতে নৌকা চালাতে লাগলো। আকাশ ভয়ঙ্করভাবে মেঘ করেছে, যখন তখন বৃষ্টি পড়বে। ইমতিয়াজ বসা থেকে উঠে দাঁড়ালো। রাগান্বিতা আর লুবনা ওদের শক্ত করে বসতে বলল, ওরা বসলো। অতঃপর যে পথ দিয়ে এসেছিল সেই পথ দিয়ে দ্রুত ছুটতে লাগলো ইমতিয়াজ। রাগান্বিতা তখনও তার গায়ের অলংকার নিয়ে ভাবছিল। আনমনেই মুচকি হেসে উঠল। তার হাসিটা বুঝি দেখল ইমতিয়াজ, তবে আপাতত বেশি ভাবল না। প্রায় আধ ঘন্টার রাস্তা 20 মিনিটে আসলো ইমতিয়াজ। অনেক দ্রুতই আসলো তারা। নৌকা কিনারায় আসতেই মোখলেস দ্রুত নেমে নৌকা বাঁধলো ঘাটে। তারপর একে একে নামলো লুবনা আর রাগান্বিতা। ইমতিয়াজও নামলো শেষে। খানিকটা ফিসফিস করে রাগান্বিতার কানের কাছে নিজের মুখটা নিয়ে বলল, প্রেম বড্ড ভয়ঙ্কর রাগান্বিতা, আপনি সইতে পারবেন না। ইমতিয়াজ চলে গেল আর রাগান্বিতা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল ওখানে। ছেলেটা তাকে কি বলে গেল? সে কি প্রেমে পড়েছে? না তো, তাহলে বলল কেন কথাটা? লুবনা ডাকলো রাগান্বিতাকে, বলল, বাড়ি যাইবা না বুবু? বৃষ্টি নামলো তো। রাগান্বিতার হুঁশ আসলো। লুবনার দিকে তাকিয়ে বলল, যাবো তো, চল যাই। রাগান্বিতা আর একবার ইমতিয়াজের যাওয়ার পানে তাকিয়ে থেকে চলে গেল নিজেদের বাড়ির দিকে। অন্যদিকে ইমতিয়াজ সেও ঘুরল পেছনে। এক অদ্ভুত হাসি দিয়ে বলল, জগৎ জুড়ে যেন শুধুই ভয়ঙ্কর সব প্রেমের খেলা, হয় শুরু নয় সব শেষ। খিলখিল করে হাসলো ইমতিয়াজ। মাথায় থাকা গামছাটা খুলে চুলগুলো ঝেড়ে ঠিক করলো। তারপর কোমরের সাথে এতক্ষণ যাবৎ আটকে রাখা তার চশমাটা বের করে পরে নিল চোখে। অদ্ভুত স্বরে বলল, তুমি কি প্রেমে পড়েছ ইমতিয়াজ? ইমতিয়াজ নিজে নিজেই জবাব দিল, হবে হয়তো। বাড়িতে নিজের রুমের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে রাগান্বিতা। ফুলের তৈরি এত সুন্দর অলংকারে আজই প্রথম যেন দেখছে নিজেকে। রাগান্বিতা ভাবল তখনকার ইমতিয়াজকে। ছেলেটা যেন পুরোই অন্যরকম। কিন্তু তখনকার কথাটা? রাগান্বিতার ভাবনার মাঝে তার রুমে হাজির হলো মিলিতা বেগম, মানে দাদিমা। খানিকটা উৎসাহের সঙ্গে বললেন, শাপলা আনো নাই রাগান্বিতা? রাগান্বিতার হুঁশ আসলো। পেছনে ফিরে বলল, এনেছি তো দাদিমা, ওই রন্ধনশালায় রেখেছি, গিয়ে দেখো। দাদিমা বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল রাগান্বিতার দিকে। আচমকায় রাগান্বিতার মাঝে কার যেন প্রতিচ্ছবি ভেসে উঠল তার সামনে। কিছু একটা ভেবেই ভয়ঙ্কর এক চোখ নিয়ে চেঁচিয়ে বলল দাদিমা, এগুলো তুমি কি পরছো রাগান্বিতা? তাড়াতাড়ি খুলে ফেলো। হুট করেই দাদিমার এমন কথা শুনে রাগান্বিতা যেন চমকে উঠল। বলল, কেন, কি হয়েছে দাদিমা? আমায় ভালো লাগছে না। তুমি এগুলো খুলো হলে। বলেই এগিয়ে গিয়ে রাগান্বিতার গা থেকে শাপলা ফুলের অলংকার খুলে ফেলতে লাগলেন দাদিমা। উত্তেজিত হয়ে গেলেন তিনি। দাদিমার এমন রিয়াকশনে রাগান্বিতা যেন কিছুই বুঝতে পারল না। সে বারবার দাদিমাকে শান্ত করতে করতে বলল, তুমি এমন করছো কেন? আমি সব খুলে ফেলছি, দাঁড়াও। রাগান্বিতা সব খুলে ফেলল। এমনিতেও সে এগুলো খুলতো এখন। দাদিমা ফুলগুলোকে দূরে সরিয়ে রেখে বলল, আর কখনো ওই সব পরবা না, ওইগুলো হাফ থাকে জানো। রাগান্বিতা যেন এতক্ষণে বুঝলো দাদিমার উত্তেজিত হওয়ার কারণটা। রাগান্বিতা হালকা হেসে বলল, তুমিও না দাদিমা, ও সবে সাপ আসবে কোথা থেকে? আমি তো দেখেই পড়েছি। ছোড়ো ছোড়ো হাফ থাকে, তুমি জানো? 5 বারের আগে মুন্নার মাইয়ারা এমন শাপলা গলায় দিয়া মইরা গেছে। আর কখনো পরবা না আমারে কও। আচ্ছা ঠিক আছে, পরবো না। মুন্নার মেয়েকে? আমি তো এসব শুনিনি। তখন তুমি ছোড়ো ছিলা, তাই হুনো নাই। আর পরবা না কিন্তু ওইগুলা। আচ্ছা দাদিমা, তুমি ভয় পেও না, আর পরবো না আমি। দাদিমা যেন এতক্ষণে শান্ত হলেন। কপাল জুড়ে থাকা ঘামটা শাড়ির আঁচল দিয়ে মুছে বলল, নাইয়া আও, আমি খাওন দিতাছি। ঠিক আছে দাদিমা। রাগান্বিতার উত্তর পেতেই রুম থেকে বের হলেন দাদিমা। হাত পা তার এখনো কাঁপছে। রাগান্বিতা বিষয়টা দেখলো, কিন্তু সে সত্যি বুঝলো না
দাদিমা কি সত্যি ওই কারণে তার সাজ দেখে ঘাবড়ে গেলেন, নাকি অন্য কিছু? বেশি ভাবল না রাগান্বিতা। সন্ধ্যা নেমেছে প্রকৃতি জুড়ে। জানালা বেয়ে ধেয়ে আসছে বাতাস। বিছানায় এলোমেলোভাবে পাগল বেশে পায়ের শিকল বাঁধা অবস্থায় খাটে বসে আছে রাগান্বিতা। ইলিয়াসের ইঞ্জেকশন পুশ করার পর মাত্রই ঘুমটা ভাঙল তার। রাগান্বিতা আশেপাশে তাকালো আস্তে আস্তে। পায়ের শিকল নিয়েই খাট থেকে নিচে নামলো সে। খাটের নিচেই ছিল একটা বাক্স। রাগান্বিতা বাক্সটা বের করলো। কতগুলো শুকিয়ে যাওয়া শাপলা ফুলের অলংকার দেখলো। সেগুলো হাতেও নিল। খিলখিল করে হেসে উঠল। অদ্ভুত স্বরে নিস্তব্ধ হয়ে বলল, দেখেছো ইমতিয়াজ, তোমার সেই সাজিয়ে দেয়া শাপলা ফুলের অলংকার আমি আজও ফেলিনি। তাহলে তুমি আজও কেন আসছো না? আচমকাই দরজা খোলার আওয়াজ আসতেই রাগান্বিতা ঘাবড়ে গিয়ে সামনে তাকালো। আবারও ইঞ্জেকশন পুশ করা সেই ডাক্তারকে দেখে উত্তেজিত হয়ে বলল, আপনি আবার আমার ইঞ্জেকশন দিতে এসেছেন? ইলিয়াস ছোট্ট একটা শ্বাস ফেলল। রামুর মুখে শাপলার বিলের পর আর কিছুই শুনতে পারল না ইলিয়াস। তার আগেই রামুকে যেতে হয়েছে, বলেছে বাকিটা নাকি কাল বলবে। কিন্তু ইলিয়াসের ধৈর্য হচ্ছে না। তার কেন যেন মনে হচ্ছে রাগান্বিতাকে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করলে সে সবটা বলবে তাকে। ইলিয়াস এখনো বুঝল না রাগান্বিতার দাদিমা রাগান্বিতার ওই ফুলের সাজ দেখে কেন ঘাবড়ে গিয়েছিলেন। ইলিয়াস ধীরে ধীরে রাগান্বিতার কাছে এগোতে লাগলো, সাথে ধীর কণ্ঠে বলল, তুমি ভয় পেও না রাগান্বিতা, আমি কোনো ইনজেকশন দিব না তোমায়। রাগান্বিতা শুনতে চাইল না। ভয়ে ভয়ে দেয়ালের সাথে নিজেকে গুটিয়ে নিতে লাগলো। ইলিয়াস রাগান্বিতাকে আশ্বাস দেওয়ার জন্য তার হাতের ইনজেকশনটা রাগান্বিতাকে দেখিয়ে দূরে সরিয়ে রেখে বলল, এই দেখো, আমি তোমায় ইনজেকশন দেব না, এটাকে রেখে দিলাম। আমি তো তোমার সাথে শুধু একটু কথা বলতে এসেছি। ইলিয়াসের কথা শুনে রাগান্বিতা ভয়ার্ত কণ্ঠে চেঁচিয়ে উঠল, আমি কারোর সাথে কথা বলবো না। আপনি বাবাকে ডাকুন। বাবা, বাবা। ইলিয়াস হতাশ হলেন আবারও। আশ্বাস দিতে বলল, তোমার বাবা আসবে রাগান্বিতা, তুমি এভাবে চেঁচিও না প্লিজ। রাগান্বিতা এবার খিলখিল করে হেসে উঠল। নিজে নিজে বলল, আপনি দেখি বোকা ডাক্তার সাহেব, মৃত ব্যক্তি কখনো ফিরে আসে নাকি? ইলিয়াস যেন ছোটখাটো একটা ধাক্কা খেল রাগান্বিতার কথা শুনে। তবে কি রাগান্বিতা জানে 5 বছর আগেই তার বাবা কোনো এক কারণে মারা গিয়েছিল? যদি জেনেই থাকে তাহলে সারাক্ষণ বাবা বাবা বলে চেঁচায় কেন? ইলিয়াসের ভাবনার মাঝেই রাগান্বিতা আবার বলে উঠল, জানেন ডাক্তার সাহেব, আজ না আমি একটা স্বপ্ন দেখেছি। ইলিয়াস ধীরে ধীরে রাগান্বিতার সামনাসামনি বসে বলল, কি স্বপ্ন? রাগান্বিতা হাসি হাসি মুখ করে বলল, আমার ইমতিয়াজ ফিরে এসেছে। ইলিয়াস রাগান্বিতার সাথে আরেকটু নরম হলো, খুবই শান্ত স্বরে বলল, এই যে তুমি সারাক্ষণ ইমতিয়াজ ইমতিয়াজ করো, এই ইমতিয়াজ আসলে কে? তোমার কি হয়? রাগান্বিতা উত্তেজিত কণ্ঠে বলল, ইমতিয়াজ আমার স্বামী, আমাদের বিয়ে হয়েছিল জানেন। ইলিয়াস যেন আরেকটা ধাক্কা খেলো রাগান্বিতার কথা শুনে। ইমতিয়াজ রাগান্বিতার স্বামী ছিল, ওদের বিয়ে কি হয়েছিল? রাগান্বিতা কি সত্যি বলছে নাকি ভুলভাল বকছে? ইলিয়াস রাগান্বিতার দিকে তাকিয়ে বলল, তোমাদের বিয়ে হয়েছিল? কেন আপনি জানেন না? না, কিভাবে জানবো? কেউ তো বলেনি। আচ্ছা, তুমি আমায় বলবে তোমাদের কিভাবে বিয়ে হয়েছিল? তোমার কি সব মনে আছে? মাথা নাড়ায় রাগান্বিতা, বলে, মনে থাকবে না কেন? তাহলে শোনাও আমায়, তুমি বলবে কিভাবে তোমার আর ইমতিয়াজের বিয়ে হয়েছিল। রাগান্বিতা চুপ করে রইল, যার অর্থ সে বলবে না। ইলিয়াস এতক্ষণ পর নজরে গেল রাগান্বিতার হাতে শাপলা ফুলের শুকিয়ে যাওয়া অলংকারের দিকে। ইলিয়াস হাত দিয়ে ছুঁতে নিল, তার সঙ্গে সঙ্গে রাগান্বিতা চেঁচিয়ে বলল, ওগুলো ছোবে না, ওগুলো আমায় ইমতিয়াজ দিয়েছে। ইলিয়াসের যেন চোখ ভেসে উঠল। ফুলগুলো দেখে সেই কবেকার ফুল রাগান্বিতা এখনো যত্ন করে রেখে দিয়েছে। ওদের মাঝে এত প্রেম ছিল, তাহলে ইমতিয়াজ কোথায় গেল? আর গেল তো গেল, এখনো ফিরে কেন আসছে না? সে কি জানে না রাগান্বিতা তাকে ছাড়া ভালো নেই? ইলিয়াস উঠে দাঁড়ালো না। তাকে এই স্টোরির পুরোটা জানতেই হবে। এক্ষুনি সে রামুর কাছে যাবে। রাগান্বিতার দাদিমা সেদিন কেন রাগান্বিতার ফুলের সাজ দেখে ঘাবড়ে গিয়েছিল তা তাকে জানতেই হবে। আর ইমতিয়াজও বা গেল কই? এসব না জানতে পারলে ইলিয়াসের ঘুম আসবে না, শান্তি মিলবে না।
ইলিয়াস এসব ভেবেই রাগান্বিতা রুম থেকে বেরিয়ে গেল। দরজা আটকে ছুটে গেল রামুর বাড়ির দিকে। তাকে শেষটা জানতেই হবে। এদিকে রাগান্বিতা তাকিয়ে আছে ফুলগুলোর দিকে। কতক্ষণ তাকিয়ে থেকে একদিন ইমতিয়াজের বলা একটা কথা মনে পড়ল, যেখানে ইমতিয়াজ তাকে বলেছিল, জানো তো রাগান্বিতা, প্রেম মানে হলো এক আসমান যন্ত্রণা। তাও দেখো, মানুষ বেছে বেছে সেই প্রেমে পড়বেই, যেমন আমি পড়েছি। 1981 সালে সেদিন দুপুরে রাগান্বিতা আর তার দাদিমাকে নিয়ে তেমন একটা ভাবেনি। গোসল সেরে এসে বিছানায় রাখা সেই ইমতিয়াজের ফুল দিয়ে বানানো অলংকারগুলো সযত্নে তার রুমে থাকা ছোট মোটো একটা বাক্সে ভরে খাটের তলে রেখে দিল। ফুলগুলো কালো আর নেতিয়ে গেছে পুরো। হঠাৎই সাইকেলের বেল বাজার শব্দ কানে ভেসে আসলো রাগান্বিতার। রাগান্বিতা যেন চমকে উঠল। এক মুহূর্তের জন্য হলেও তার মনে হলো ডাকপিয়ন এসেছে। রাগান্বিতা দৌড়ে ছুটে গেল জানালার ধারে। তাকালো বাহিরে, সেই সাইকেল এসেছিল ঠিকই, তবে ডাকপিয়ন ছিল না। অন্য আরেকটা ছেলে সাইকেল চালিয়ে যাচ্ছিল কোথায় যেন। রাগান্বিতা যেন অস্থির নিঃশ্বাস ছাড়ল। তার মনে পড়ল তখনকার সেই ডাকপিয়নের দিয়ে যাওয়া চিঠিটার কথা। সে তো প্রায় ভুলেই গিয়েছিল। রাগান্বিতা গেল তার রুমে ড্রয়ারটার দিকে। বেশি না ভেবে ড্রয়ারটা খুলে চিঠি বের করলো। ভাঁজটা খুলতেই পড়তে লাগলো। আজ বেশ বড় করেই লেখা আছে কিছু। রাগান্বিতা বিছানায় বসেই চিঠিটা পড়তে লাগলো। আমাদের একটা বিকেল হবে, গন্ধে গন্ধে প্রেম ছড়াবে, নদীর পাড়ে নৌকা বইবে, পাখিতে গান গাইবে। তুমি যদি একবার বলো ভালোবাসো, আমি নির্দ্বিধায় দিতে পারি নিজের এই ঠুনকো প্রাণ। আমাদের একটা বিকেল হবে, বাতাসে তার প্রেম ছোঁয়াবে, হৃদয়ে দিবে টান। আমি তো এক নিষ্ঠুর প্রেমিক পুরুষ, তুমি চাইলে নিতে পারো আমার এই নিষ্ঠুর জান। ইতি নিষ্ঠুর এক প্রেমিক পুরুষ। নিষ্ঠুর কথাটা যেন চরমভাবে ভাবালো রাগান্বিতাকে। আজ প্রথম যেন চিঠি পড়ে তার বড্ড হাসি পেল। কে এই প্রেমিক জানতে চায় সে, কিন্তু কিভাবে জানবে? হঠাৎ বাবার হাঁক শোনা গেল। তিনি রাগান্বিতাকে ডাকছেন, সাথে বলছেন, রাগান্বিতা, রাগান্বিতা, দ্রুত নিচে আসো। রাগান্বিতা যেন চমকে উঠল। তার বাবা হঠাৎ এভাবে ডাকছে কেন? কি ঘটলো আবার? বাবা জেনে যায়নি তো সে শাপলা কুড়াতে বেরিয়েছিল? মাথা নিচু করে বাবার সামনে দাঁড়িয়ে আছে রাগান্বিতা, আর তার সামনেই রাগে মাথা গরম করে দাঁড়িয়ে আছে রাগান্বিতার বাবা। রাগান্বিতা চুপ থাকায় রাগান্বিতার বাবা প্রশ্ন করলো, তুমি ভর দুপুরবেলা বাড়ির বাইরে কেন গিয়েছিলে রাগান্বিতা? আমি কোথাও যাইনি বাবা। মিথ্যা বলছো কেন তুমি? পাশের বাড়ির রফিক তোমায় দেখেছে, তুমি শাপলার বিলের ওদিকে গেছিলে। এবার আর মিথ্যে বলতে পারলো না রাগান্বিতা। কাঁদো কাঁদো মুখ নিয়ে বলল, আমি দুঃখিত বাবা, কিছু শাপলা আনতে গিয়েছিলাম, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো তোমায় না বলে কোথাও যাব না। মেয়ের দুঃখিত মুখ দেখলেই কেমন একটা হয়ে যায় রাগান্বিতার বাবা। আজও তাই ঘটলো, তবে প্রকাশ করলেন না। খানিকটা রাগি রাগি কণ্ঠে বললেন, ঠিক আছে, এবারের মতো তোমায় ক্ষমা করলাম, কিন্তু পরের বার এমনটা যেন আর না হয়। বাবার কথা শুনে মাথা নিচু করেই নরম গলায় বলল রাগান্বিতা, ঠিক আছে বাবা। রাগান্বিতার বাবা চলে গেল। বাবা রুম পর্যন্ত যেতেই রাগান্বিতা আর চোখে তা দেখল। হঠাৎই আকাশে ভয়ঙ্করভাবে গর্জে উঠল। কতক্ষণ যাবৎ হয়ে থাকা কালো আকাশ বেয়ে হতে লাগলো বর্ষণ। রাগান্বিতা দৌড়ে ছুটে গেল সদর দরজার সামনে। রিনিঝিনি শব্দ করে হতে লাগলো বৃষ্টি। দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখতে লাগলো রাগান্বিতা। রাগান্বিতার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে নদীর ভিড়ের আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে বর্ষার মাঝে কোথাও একটা হেঁটে যাচ্ছে ইমতিয়াজ। বৃষ্টির পানিতে তার পুরো শরীর ভিজে চৌচির। ইমতিয়াজের কোনো হেলদোল নেই, সে তার মতো হেঁটে যাচ্ছে মূলত একটা বাড়ির দিকে। খানিকটা জঙ্গলের মতো একটা জায়গা, একপাশে গাছপালা আর একপাশে ছোট নদী বয়ে চলছে। দূর সীমানা দিয়ে লঞ্চ জাহাজ চলতে দেখা যায় মাঝে মাঝে। ছোট্ট একটা কুঁড়ে ঘর, মাটির তৈরি পুরোটা, তবে উপরে ছনের আচ্ছাদন। ইমতিয়াজ হাঁটতে হাঁটতে সেই বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। শুয়ে পড়ল কাদায় জমানো বাড়ির সামনে ছোট্ট উঠানটায়। আশেপাশে কেউ নেই, পুরো নির্জন আর নির্জীব একটা জায়গা। মাঝে নদীর মধ্যে বয়ে চলা ঢেউয়ের শব্দ শোনা যায়। ইমতিয়াজ তার মাথার নিচে দুহাত দিয়ে আয়েশ করে শুয়ে রইল। চোখ দুটো বন্ধ করে ফেলল নিমেষেই। সঙ্গে সঙ্গে একটা মেয়ের প্রতিচ্ছবি ভেসে আসলো। সে কি যেন বলে খুশি মনে দৌড়াচ্ছে। ইমতিয়াজও হাসি হাসি মুখ নিয়ে বলে, দাঁড়া বলছি। কিন্তু মেয়েটা শোনে না।
এক পর্যায়ে ছোটাছুটি করে শুধু। ইমতিয়াজ চোখ খুলে ফেলল। বুকের ভেতরটা খা খা করছে তার। দীর্ঘশ্বাসে নিঃশ্বাস হচ্ছে ভারী। ইমতিয়াজ চোখ খুলে আকাশপানে তাকিয়ে থেকেই বলল, এই নগরের কোথাও ভালোবাসা নেই। এই নগরে আছে শুধু খুন আর খুন, সঙ্গে তাদের শরীর ভেজা রক্ত। বিষাক্ত এই নগরীতে প্রেম কখনোই কাম্য নয় ইমতিয়াজ, কখনোই নয়। এই নগরে প্রেম মানেই মৃত্যু। বলেই উচ্চ স্বরে হেসে ফেলে ইমতিয়াজ। নতুন একটা দিনের শুরু। মুয়াজ্জিনের নামাজের আহ্বানের ধ্বনি শোনা যাচ্ছে বাহিরে। ফজরের আজান দিচ্ছেন তিনি। রাগান্বিতা ঘুমিয়েছিল। হঠাৎই কারো ডাকার শব্দ কানে আসলো। কেউ ডাকছে তাকে, সঙ্গে বলছে, রাগান্বিতা উডো, হলে ফজরের আজান দিতাছে। রাগান্বিতা নড়ে চড়ে উঠল। ঘুম ঘুম গলায় বলল, দাদিমা আর একটু ঘুমাই, উঠেছি আমি। নামাজ পইরা আবার ঘুমাবানে, এখন তো উডো। এবার রাগান্বিতার কথা না বাড়িয়ে ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসল। চোখ ডলতে ডলতে বলল, উঠেছি আমি। দাদিমা খুশি হলেন, বললেন, তাড়াতাড়ি আহো, আজ আমরা একলগে নামাজে খাড়ামো। দাদিমার কথা শুনে রাগান্বিতাও খুশি মাখা মুখ নিয়ে বললেন, ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আইও। আসছি। তুমি কলপারে দাঁড়াও গিয়ে। ঠিক আছে। দাদিমা চলে গেলেন। দাদিমা যেতেই রাগান্বিতা কতক্ষণ এদিক সেদিক ঘাড় মুড়িয়ে গায়ের ওপর থেকে কাঁথাটা সরিয়ে বিছানা ছেড়ে নামলো। রাগান্বিতার খুব পুরনো দিনের অভ্যাস, সে ফজরের এই সময় বিছানা থেকে উঠেই তার রুমের পুকুরের ওই দিকটার জানালা খুলে ফেলে। আজও তার ব্যতিক্রম কিছু হলো না। রাগান্বিতা হেঁটে গিয়ে জানালা খুলে দিল। জানালাটা খুলতেই সামনের একটা গাছের গোড়া থেকে কে যেন ছুটল। রাগান্বিতা ঘুমের ঘোরে থাকায় বিষয়টা তেমন নজরে আসলো না। রাগান্বিতা তার গায়ে জড়ানো কাপড়টা ঠিক করে আস্তে আস্তে চলল কলপাড়ের দিকে। রাগান্বিতা নামতে নামতে তার বাবা অলরেডি নামাজের জন্য বেরিয়ে পড়েছেন। রেজওয়ান অসুস্থ থাকায় বাড়ির বাহিরে আর যায়নি। ঘরে বসেই তার নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে। রাগান্বিতা তার মাথায় কাপড় জড়িয়ে এগিয়ে গেল। তারপর দাদিমা আর রাগান্বিতা একসাথে অজু করে বাড়ির ভেতর চলল। বাড়ির নামাজের কক্ষে দুজন একসাথে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ালো। নামাজ শেষে মোনাজাত পড়ে রাগান্বিতা অনেকক্ষণ বসে রইল। পাশেই দাদিমা আরও অনেকক্ষণ মোনাজাত পড়ছেন। মোনাজাত দিতে দিতে কুহুর কথা ভেবে কান্নায় চোখ ভেসে আসলো তার। কুহুর জন্য দোয়া করলেন খুব। রাগান্বিতা পুরোটাই বুঝতে পেরেছে, তবে কোনো শব্দ করেনি। পুরোটার সময় চুপচাপ দাদিমার কান্নাটা শুনে গেছে। রাগান্বিতার মাঝে মাঝে নিজেকে বড্ড পাষাণ মনে হয়। তার বোনটা চলে গেল কতদিন, চলে গেল, অথচ তার চোখে পানি আসছে না। রাগান্বিতা মাঝে মাঝে ভেবে পায় না সে এতটা কঠিন কেন, কারো মৃত্যুতেও তার চোখে পানি আসে না কেন। তার বড্ড খারাপ লাগে, লেগেছে, এখনও লাগছে। বোনের হুট করে মৃত্যুটা কেন যেন সে মেনে নিতে পারেনি। হয়তো বোনটা নিজ ইচ্ছেই মারা গিয়েছিল বলে এমনটা হয়েছে। রাগান্বিতা চুপচাপ বসে রইল। আজ আর তার ঘুম আসবে না। আচমকায় পেছনের বাগানটা দিয়ে কি যেন চলে যাওয়ার শব্দ আসলো। শব্দটা কানে আসতে রাগান্বিতা একবার পেছন ঘুরেও ছিল, কিন্তু কিছু দেখেনি। সময় গড়ালো। দাদিমা তার চোখের পানি মুছে জায়নামাজ ছেড়ে উঠে দাঁড়ালেন। ভাঁজ করতে লাগলেন। দ্রুত রাগান্বিতাও উঠে দাঁড়ালো। হঠাৎই তার কি যেন মনে পড়ল। সে দাদিমাকে প্রশ্ন করল, তোমায় একটা কথা জিজ্ঞেস করবো দাদিমা? দাদিমাও স্বাভাবিকভাবে জবাব দিলেন, কর। কাল তুমি আমার শাপলা ফুলের অলংকারের সাজ দেখে ওভাবে ঘাবড়ে কেন গিয়েছিলে দাদিমা? দাদিমা যেন চমকে উঠলেন আবার। হাত থেকে জায়নামাজটা পড়ে গেল নিচে। মুহূর্তেই ভয়ঙ্করভাবে কাঁপলেন তিনি। দাদিমার রিয়াকশন দেখে আবার বলল রাগান্বিতা, কি হলো তোমার? দাদিমা নিচ থেকে জায়নামাজটা উঠিয়ে থরথর করে বললেন, তোমারে তো কাল কইছিলামই, ওই বাড়ির মুন্নার মাইয়াডারে। পুরো কথা শেষ করার আগেই রাগান্বিতা বলল, তুমি আমার মিথ্যে বলোনি তো দাদিমা? দাদিমা খানিকটা দূরে সরে গেলে কাপা কাপা স্বরে বললেন, মিসা কি কমো? রাগান্বিতা দাদিমার মুখোমুখি দাঁড়ালো। চোখের দিকে তাকিয়ে বলল, আমার কেন যেন মনে হচ্ছে তুমি আমার থেকে কিছু একটা লুকাচ্ছ। সত্যি কিছু লুকাচ্ছ না তো দাদিমা? দাদিমা সরে গেলেন আবার, বললেন, না, কি লুকামুকাও, তেমন কিছু হইলে তোমারে কইতাম তো।
তোমার আব্বাজান আইয়া পড়বো, চা বানানো লাগবো আমায়, আমার জাউন লাগবো রাগান্বিতা। বলেই এক প্রকার পালিয়ে চলে গেল দাদিমা। আর রাগান্বিতা সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে রইল দাদিমার যাওয়ার দিকে। তার কেন যেন মনে হচ্ছে দাদিমা তার থেকে কিছু একটা লুকাচ্ছে, কিন্তু কি লুকাচ্ছে আর কেনই বা লুকাচ্ছে? ওই সামান্য শাপলা ফুলের মাঝে কি এমন লুকানোর মতো থাকতে পারে ভেবে পেল না রাগান্বিতা। প্রায় ৮-৯ দিন পর স্কুলের পথে পা বাড়িয়েছিল রাগান্বিতা, কিন্তু সারাদিন কোনো কিছুই ভালো লাগেনি তার। কেমন একটা একঘেয়েমি ভাব নিয়ে চলে গেল স্কুলের সময়টা। রাগান্বিতা হাতে বই নিয়ে একা পথে হাঁটছে। তার সহপাঠীরা অনেক আগেই চলে গেছে। সে ঝিমিয়ে ঝিমিয়ে হাঁটার কারণে সবার থেকে পেছনে পড়ে গেছে। তবে এসবে তার কোনো মাথা ব্যথা নেই। দাদিমার সেই ঘাবড়ানোর বিষয়টা নিয়ে এখনো ভাবছে রাগান্বিতা। সে এটাই বুঝছে না দাদিমা তার থেকে কেন কিছু লুকাচ্ছে, নাকি লুকাচ্ছে না তার সন্দেহ করাটা ভুল হয়নি তো। কিন্তু দাদিমার ভয় পাওয়ার ফেসটা আজ সকালের সেই ভয়ার্ত চাহনি বড্ড বেশি ভাবাচ্ছে রাগান্বিতাকে। রাগান্বিতার ভাবনার মাঝেই আচমকায় কিসের যেন সুর ভেসে আসলো কানে। রাগান্বিতা দাঁড়িয়ে পড়ল। সুরটা তার চেনা, সে এর আগেও একবার এই সুরটা শুনেছে। রাগান্বিতা বেশি না ভেবেই আশেপাশে চোখ বুলালো। হঠাৎই তার চোখ গেল একটা গাছের গোড়ার সামনে কেউ একজন বসে বসে বাঁশি বাজাচ্ছে। রাগান্বিতার বুঝতে বাকি রইল না মানুষটা যে ইমতিয়াজ। রাগান্বিতা আনমনেই এগিয়ে যেতে লাগলো ইমতিয়াজের কাছে। কেন যাচ্ছে জানে না, কিন্তু তার মন বলছে একবার যা, কাছে গিয়ে পাশে বস, তোর মন ভালো হয়ে যাবে। আকাশটা মেঘলা, দুপুর গড়িয়ে বিকেল হবে হবে এমন। গাছের ভিড়ে কেউ বসে বাঁশি বাজাচ্ছে, সেই কেউটা হলো ইমতিয়াজ। রাগান্বিতা ইমতিয়াজের থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে আছে, কিছু বলছে না, চুপচাপ শুনছে শুধুই ইমতিয়াজের বাজাতে থাকা বাঁশির সুর। বেশ লাগছে তার। বেশ কিছুক্ষণ সময় পার হতেই ইমতিয়াজ তার বাঁশি বাজানো থামালো। 4 সেকেন্ড যেতেই বলে উঠল, এতক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছেন, আপনার কি পা ব্যথা করছে না? রাগান্বিতা যেন চমকে উঠল। সে দেখেছে সে যতক্ষণ এখানে দাঁড়িয়ে ছিল তার একবারও ইমতিয়াজ পেছন ঘুরে তাকায়নি। তাহলে বুঝলো কি করে সে এতক্ষণ দাঁড়িয়ে ছিল? রাগান্বিতা কৌতূহলী কিছু বলবে, এরই মাঝে ইমতিয়াজ পেছন ঘুরল, বলল, কি হলো, কথা বলছেন না যে? রাগান্বিতা আশেপাশে তাকিয়ে ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। ইমতিয়াজের মুখোমুখি দাঁড়িয়ে বলল, সরুন। ইমতিয়াজ বিনা বাক্যে গাছের আড়াল থেকে সরল। ইমতিয়াজ সরতেই রাগান্বিতা ইমতিয়াজের বসার স্থানটি দখল করে নিল, বলল, আপনি বুঝলেন কি করে আমি আপনার পেছনে দাঁড়িয়েছিলাম? ইমতিয়াজ হাসে। রাগান্বিতার কথা শুনে বলে, আমার যে হৃদয়ে কাঁদে। ইমতিয়াজের কথার অর্থ না বুঝে রাগান্বিতা বলল, মানে? সব মানের অর্থ বুঝিয়ে দিলে আপনি কি করবেন? দেখুন, আপনি সব কথা ঘুরিয়ে বলবেন না তো। সেই শুরু থেকেই দেখছি আপনি কথা বলেন কেমন একটা ঘুরিয়ে পেঁচিয়ে। ইমতিয়াজ উচ্চ স্বরে হেসে বলে, আপনি তো জানেন না আমার পেঁচাতেই ভালো লাগে। রাগান্বিতার কথার প্রসঙ্গ পাল্টালো, বলল, এখানে কি করছেন? আপনার আসার অপেক্ষা। আমার অপেক্ষা? কেন বলুন তো? কেন করব না বলুন তো? চোখ মুখ কুঁচকে ফেললো রাগান্বিতা। বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আপনি একটা বাজে লোক। ইমতিয়াজ হেসে মৃদু স্বরে জবাব দিল, আমি জানি। সন্ধ্যার আলাপনে মুখরিত চারপাশ। ঝিঝি পোকারা ডাকছে উচ্চ স্বরে। বিকেল জুড়ে মেঘলাময় আবহাওয়া থাকলেও বৃষ্টি আর নামেনি। রাগান্বিতা বারান্দায় দাঁড়িয়ে আছে চুপচাপ। মৃদু বাতাসে তার চুলগুলো উড়ছে। কিছু একটা অনুভব করতে চাইছে হৃদয়, কিন্তু পারছে না। রাগান্বিতা কি ইমতিয়াজের কথা ভাবছে? শুরু থেকেই রাগান্বিতার ইমতিয়াজকে ঠিক কেমন যেন লাগছে, অদ্ভুত, ভয়ঙ্কর বলে একটা মনে হয়। আচমকাই রাগান্বিতার বারান্দায় সেদিনকার মতো একটা কবুতর ছুটে আসলো, এসে বসলো সোজা বারান্দায় রেলিংয়ের সামনে। রাগান্বিতা চমকে উঠল। আচমকাই কবুতর তার কাছে এসে জোরে জোরে শব্দ করতে লাগলো। রাগান্বিতা খানিকটা ঘাবড়ে গেল, কিন্তু পর মুহূর্তে এগিয়ে গেল সামনে। পুনরায় সেদিনকার মতো কবুতরটার পায়ের কাছে একটা চিঠি পেল। রাগান্বিতা সেদিনকার ভেবে খানিকটা কাঁপা কাঁপা হাতে চিঠিটা নিল। জোরে জোরে নিঃশ্বাস ফেলে চিঠিটা খুলল। চিঠিটা খুলতেই সেখানে লেখা দেখল,
সে কি জানে তার হাসিটা কত সুন্দর? তার মায়াবী আঁখিতে প্রেমে পড়ছি প্রতিনিয়ত। আমি যা চাই সে কি তা দিবে আমায়? ধীরে ধীরে মরে যাচ্ছি যে, একটু বাঁচিয়ে নিবে তো প্রিয়। শোনো না একটা কথা, বিরহে যে অন্তর পড়ে হচ্ছে ছাই, ইতি নিষ্ঠুর এক প্রেমিক পুরুষ। ব্যাস, আর কিছু লেখা নেই। রাগানিতা হতবম্ব, এবার বাড়াবাড়ি হচ্ছে। রাগে চোয়াল শক্ত হলো রাগানিতার। কে এই চিঠিদাতা? তাকে যে করেই হোক জানতে হবে। কাল গ্রামের প্রতিটা শিক্ষিত পুরুষের হাতের লেখা দেখবে রাগান্বিতা। তাকে জানতেই হবে কে এই প্রেমিক পুরুষ। রাগান্বিতা দৌড়ে তার রুম থেকে বের হলো। বাবাকে জানালো গ্রামের প্রতিটা ছেলের হাতের লেখা দেখতে চায়, এমনকি ইমতিয়াজেরও। মেয়ের আচমকা এমন রক্তচণ্ডী মুখ দেখে চরম অবাক রাগান্বিতার বাবা। মেয়ের কাছে কারণ জানতে চাইলেও বলেনি কিছু। অতঃপর কথা মতো সকাল হতে না হতেই গ্রামের সব শিক্ষিত ছেলেদের হাতের লেখা পরীক্ষা করা হলো, কিন্তু কারো হাতের লেখার সাথেই রাগান্বিতার কাছে আসা চিঠিটা মিলল না। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা, কিন্তু তাও কারো হাতের লেখা রাগান্বিতার চিঠিটার সাথে মিলল না। রাগান্বিতা হতাশায় পঞ্চমুখ হয়ে দাঁড়িয়ে রইল বাড়ির সদর দরজার সামনে। গ্রামের প্রায় সবাইকে দিয়ে কিছু লেখানো হলো, কিন্তু কিছুই মিলল না। পরিশেষে তালুকদার বাড়িতে আসলো ইমতিয়াজ। সবার তার দিকে চেয়ে রইল। ইমতিয়াজ জানে না এখানে গ্রামের সব ছেলেদের হাতের লেখা কেন পরীক্ষা করা হচ্ছে। ইমতিয়াজ ঢুকেই সোজা চলে গেল রাগান্বিতার সামনে। রাগান্বিতার বাবা পাশেই দাঁড়ানো ছিল। গ্রামের সবাই একে একে চলে গেলেন যে যার বাড়ির উদ্দেশ্যে। ইমতিয়াজ রাগান্বিতার বাবাকে উদ্দেশ্য করে বলল, আমাকে এখানে কেন ডাকা হয়েছে জমিদার সাহেব? রাগান্বিতার বাবা কিছু বলার আগেই রাগান্বিতা বলে উঠল, আপনার হাতের লেখা দেখতে চাই। ইমতিয়াজ যেন চরম অবাক হলো। এটা কোনো কথা? গ্রাম শুদ্ধ পুরুষদের হাতের লেখা নেওয়ার কোনো মানে হয় নাকি? ইমতিয়াজ বলল, কারণটা কি জানা যায়? রাগান্বিতা গম্ভীর আওয়াজে বলে, না। তাইলে আমি আমার হাতের লেখা দিব না। এবার রাগান্বিতার বাবা বলল, কেন দিবে না? ইমতিয়াজ এবার তাকায় রাগান্বিতার বাবার মুখের দিকে, বলে, এটা পুরোই অযৌক্তিকর একটা বিষয়। কারণ ছাড়া হাতের লেখা কেন নিবেন? আর এই যে সকাল থেকে আপনারা গ্রামের শিক্ষিত ছেলেদের হাতের লেখা নিচ্ছেন, কেন নিচ্ছেন এটা বলবেন না? একটা ছেলে আমায় মেরে ফেলার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে, তাই কে পাঠিয়েছে জানার জন্য হাতের লেখা পরীক্ষা করা হচ্ছে। ইমতিয়াজ যেন চরমভাবে চমকে উঠল রাগান্বিতার কথা শুনে। অদ্ভুত স্বরে বললেন, কি? হ্যাঁ, এটাই। এর জন্য কারণ বলতে চাইছি না, আপনিও কাউকে বলবেন না। এবার হাতের লেখা দিন। ইমতিয়াজ আর দ্বিধা করল না। সামনে টেবিলের উপর রাখা থেকে কাগজ নিল, কলম ধরে বলল, কি লিখবো? রাগান্বিতা অনেকক্ষণ চুপ থেকে নিজের হাতে থাকা চিঠিটাই দিয়ে বসলো ইমতিয়াজকে। বলল, এটাই লিখুন, পুরোটাই লিখুন। ইমতিয়াজ চিঠিটা দেখলো, পড়ল, অদ্ভুত দৃষ্টিতে চাইল রাগান্বিতার দিকে। ইমতিয়াজের চাহনি দেখে আবারও বলল, কি হলো, লিখুন। ইমতিয়াজ দোনমোনা করল। কিছুক্ষণ সময় নিয়ে বলল, লিখছি। রাগান্বিতা তাকিয়ে রইল ইমতিয়াজ লেখার দিকে, পরেই চোখ সরিয়ে ফেলল। ইমতিয়াজ কলম নাড়াতে নাড়াতে ধীরে ধীরে লিখল রাগান্বিতার দেয়া পুরো কথাটা। অনেকক্ষণ সময় গড়ানো। ইমতিয়াজের লেখা শেষ হলো। সে কাগজটা ভাঁজ করে কলমটা টেবিলের ওপর রেখে এগিয়ে গেল রাগান্বিতার দিকে, বলল, নিন। রাগান্বিতা নিল। ইমতিয়াজ চুপটি করে দাঁড়িয়ে রইল নিচের দিকে তাকিয়ে। রাগান্বিতা পরপর লেখাগুলো মিললেও অনেকক্ষণ তাকিয়ে রইল লেখাগুলোর দিকে। রাগান্বিতাকে এত মনোযোগ দিয়ে লেখা পড়তে দেখে বলল রাগান্বিতার বাবা, লেখা কি মিলেছে? রাগান্বিতা ইমতিয়াজের দিকে তাকিয়ে বলল, না বাবা। রাগান্বিতা চলে গেল। ইমতিয়াজ দেখল তা। রাগান্বিতা যেতেই রাগান্বিতার বাবা ইমতিয়াজের দিকে এগিয়ে গিয়ে বলল, আমি খুব দুঃখিত, মেয়েটা কাল রাত থেকেই কেন যেন পাগলামি করছে, না কিছু বলছে না কিছু শুনছে। ওরে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ইমতিয়াজ দু কদম এগিয়ে গিয়ে বলল, আরে আরে, কি করছেন আপনি? সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। ভালো থাকবেন, আজ যাই। বলে ইমতিয়াজ আর না দাঁড়িয়ে চলে গেল বাহিরে। জোরে নিঃশ্বাস ফেলল, মুহূর্তেই যেতে যেতে আওড়ালো। মেয়েটা পাগল হলো নাকি? অন্যদিকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে ইমতিয়াজের লিখে যাওয়া আবার দেখল।
হাতের লেখা মেলেনি, এটা সত্যি কথা। তবে ইমতিয়াজের লেখাগুলোর পরে আরও 2 লাইন লিখেছিল, তা হলো প্রেমপত্র উন্মোচনের বুদ্ধিটা দারুণ, কিন্তু সে যে এই গ্রামেরই তা জানলেন কি করে? আজ বৃহস্পতিবার, জমিদার বাড়িতে কিসের যেন তোড়জোড় চলছে। রেজওয়ান এখন পুরোপুরি সুস্থ, ভেবেছিল 2-3 দিনের মাঝে শহরে চলে যাবে, কিন্তু তার বাবা কোনো এক কারণের জন্য আরও কিছুদিন থাকতে বলছে, তাই থেকে গেছে। রাগান্বিতার ঘুম ভাঙল সকাল 8টার দিকে, আর নামাজ সেরে একটু ঘুমিয়েছিল রাগান্বিতা। সকালে ঘুম ভাঙে দাদিমার ডাকে, আর উঠেই শোনে কোন গ্রামের চেয়ারম্যান বাড়ির ছেলে নাকি তাকে দেখতে আসবে। হুট করে এমন খবর শুনে রাগান্বিতার ভেতরটা কেমন যেন করে উঠল। থমথমে গলায় বলল,